জাদুর মেহেন্দি ও জাদুর ঘর। অনেক অনেক দিন আগের কথা। চট্টগ্রামের একটা শহরে মিতালি তার বাবা মায়ের সাথে হাসি খুশি বসবাস করত। মিতালির বাবা ছিল চট্টগ্রাম শহরের মস্ত বড় ব্যবসায়ী, আর মা ছিল একজন গৃহিণী। মিতালি চট্টগ্রামেরই এক বড় স্কুলে পড়াশোনা করত। সেই স্কুলে আশেপাশের সব শহরের বড়লোক বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসতো। মিতালি এত ধনী পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও সে খুবই সহজ সরল ছিল। সে সকলের সাথে খুব ভালোভাবে মিশত। এই জন্য মিতালিকে সকলে খুবই ভালোবাসতো। তাই মিতালি তার বাবা মায়ের সাথে খুবই হাসি খুশি দিনও কাটাচ্ছিল। একদিন মিতালির বাবা মা সকালবেলা একটা পার্টিতে গেছিল। পার্টি থেকে ফেরার পথে হঠাৎই খুব জোরে ঝড় বৃষ্টি হয়, তুফান হতে শুরু করে। আর সেই তুফানের কবলে পড়ে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গাড়ি অ্যাক্সিডেন্টের ফলে মিতালির বাবা মা ওই স্থানেই মারা যায়। আর এই কথা যখন মিতালি জানতে পারে, মিতালির মাথায় তো আকাশ ভেঙে পড়ে। মিতালি এটা শুনে ভীষণই কান্নাকাটি করতে শুরু করে দেয়। বাবা মা, তোমরা কেন আমাকে ছেড়ে চলে গেলে? চলে আসো আমার কাছে, ফিরে আসো তোমরা। আমি কাদের সাথে থাকবো? বাবা মা, আমি তো এখন একা হয়ে গেলাম। এই বলে মিতালি জোরে জোরে কান্নাকাটি করতে থাকে। মিতালি একেবারে অনাথ হয়ে গিয়েছিল। তার এই পৃথিবীতে তার এক চাচি ছাড়া আর কেউই ছিল না। মিতালির চাচি ওই শহরেরই এক পাশে একটা ছোট্ট ভাড়ার ঘরে থাকতো। মিতালির চাচি ছিল খুবই লোভী একজন মহিলা। তার একটা মেয়ে ছিল, সেও ছিল ভীষণ লোভী। তাই যখন সে জানতে পারলো মিতালির বাবা মা মারা গেছে, তখন সে মিতালির কাছে চলে এলো। আসলে মিতালির চাচি মিতালির বাবা মায়ের সম্পত্তি নিয়ে নেওয়ার জন্যই সেখানে এসেছিল। এসেই তারা মিতালিকে বোঝাতে শুরু করে, মিতালি, তুমি চিন্তা করো না মা, আমরা তো আছি। আমি তোমাকে এতটাই ভালোবাসবো, তুমি তোমার বাবা মায়ের কথা একদম মনে করতে পারবে না। তোমার বাবা মায়ের মতো করেই আমি তোমাকে ভালোবাসবো। আসলে তুমি তো আমার মেয়েরই মতো। হ্যাঁ রে দিদি, তুই চিন্তা করিস না, আমরা তোর সাথে থাকবো। আর তোকে কাকু কাকিমার কোনো অভাবই অনুভব হতে দেব না। তুই আমার সব থেকে প্রিয় দিদি। এই বলে মিতালির চাচি মিতালিকে খুব আদর করে। মিতালির চাচি অর্থাৎ সুস্মিতা দেবীর মেয়ে কাবেরীও মিতালির সাথে খুব ভালোভাবে মিশতে থাকে। তাকে বড় দিদির মতোই মানতে থাকে। মিতালির চাচি সুস্মিতা দেবী মিতালির সাথে এত ভালো ব্যবহার করছিল। তারপর একদিন হঠাৎই তার বাড়ির সম্পত্তির কাগজ সে নিজের নামে করে নেয়। মিতালিকে দিয়ে অভিনয় করিয়ে সই করিয়ে নেয়। তারপর সুস্মিতা দেবীর আসল চেহারা ধরা পড়ে। তখন থেকে সুস্মিতা দেবী মিতালিকে দিয়ে তার ঘরের সমস্ত কাজকর্ম করাতে থাকে। এদিকে কাবেরীও তার দিদিকে সব সময় জ্বালাতন করত, কথায় কথায় মারত। এদিকে মিতালি বেচারা ভয়ে কাউকেই কিছু বলতে পারত না। এভাবে দিন কেটে যাচ্ছিল। একদিন মিতালি তার চাচিকে বলে, চাচি, আমি তো ঘরের সমস্ত কাজ করে দিয়েছি, আমার বড্ড খিদে পেয়েছে, এবার আমি খেতে যাই। না মা না, ওকে এখন খেতে দেবে না, কারণ ও এখনো আমার জামা আয়রন করে দেয়নি, আর জুতোটা ভালো করে পরিষ্কার করে পালিশও করে দেয়নি। তুমি জানো তো মা, আমি নোংরা জুতো পরে কোথাও যেতে চাই না। কেন রে, তুই কি চাস? আমার মেয়ে খারাপ জামা জুতো পরে স্কুলে যাক, তারপর সেই স্কুল থেকে তাকে বের করে দেওয়া হোক? তুই তো এটাই চাস, তাই না? তুই কেন কাজটা করিসনি? তোর কি ভয় নেই আমি তোকে ঘর থেকে বার করে দেব? না না চাচি, আমি তো সব কাজ করে ফেলেছি। আমি ওর জামা জুতো সব গুছিয়ে রেখেছি, কিন্তু কেন জানি এখন কাবেরী এ কথা বলছে। আচ্ছা আচ্ছা দাঁড়া, তুই এটা বলতে চাইছিস যে আমি আমার জুতো জামা ইচ্ছা করে নোংরা করেছি? দেখো মা দেখো, তুমি আদর দিয়ে দিয়ে মাথায় তুলে রেখেছো, এখনো নিজের দোষ ভুল সব আমার ঘাড়ে চাপাচ্ছে। কেন রে মেয়ে, তুই এখন আমার মেয়ের নামে দোষ চাপাচ্ছিস? তুই তো কাজ করিসনি, তার উপর আমার মেয়েকে আবার মিথ্যে দোষারোপ করছিস।
খুব মিথ্যা কথা বলতে শিখেছিস না? দাঁড়া, আমি তোকে শিক্ষা দিচ্ছি। এই বলে সুস্মিতা দেবী মিতালিকে মারধর শুরু করে আর বলতে থাকে, তোর এত বড় সাহস আমার মেয়ের সাথে মুখে মুখে কথা বলিস? তোকে আজকে একদম খেতে দেব না। আজ সারা দিন তুই কাজ করতে করতেই থাকবি। কাজ না করে মিথ্যা কথা বলা তোর আমি আজকে দেখাচ্ছি, দাঁড়া। এই বলেই সুস্মিতা দেবী আবারও মিতালিকে মারতে থাকে। মারার পর ক্লান্ত হয়ে সুস্মিতা দেবী চলে যায় আর ওখানে বসে মিতালি কাঁদতে থাকে। এরপর মিতালি চুপচাপ চলে যায়, গিয়ে বোন কাবেরীর জুতো পালিশ করতে থাকে। কাবেরী জুতোটা ইচ্ছা করেই নোংরা করেছিল, তবু সে কোনো কথা না বলে চুপচাপ জুতোটা পরিষ্কার করতে থাকে। এইভাবেই প্রত্যেক দিন মিতালির ওপর তার চাচি আর তার বোন অত্যাচার করত। এভাবে একদিন তার চাচি সুস্মিতা দেবী আর কাবেরী পার্লার থেকে ফিরে আসে। তারা পার্লার থেকে দুহাত ভর্তি মেহেন্দি করে আসে। বাড়িতে আসার সাথে সাথেই সুস্মিতা দেবী বলে ওঠেন, মিতালি, মিতালি, তাড়াতাড়ি আমাদের জন্য ঠান্ডা ঠান্ডা জুস নিয়ে আয়, বাইরে যা গরম। চাচির এরকম অর্ডার শুনে মিতালি খুব তাড়াতাড়ি 2 গ্লাস ঠান্ডা ঠান্ডা জুস নিয়ে হাজির হয়। এই নাও চাচি, তোমাদের জন্য ঠান্ডা ঠান্ডা জুস। আরে মিতালি, তুই কি দেখতে পাচ্ছিস না আমাদের হাতে মেহেন্দি আছে? তুই একটু ধরে আমাদের জুসটা খাইয়ে দে। তাড়াতাড়ি পাখাটা চালিয়ে দে তো, বাইরে বড্ড গরমে ঘেমে গেছি। আর জুসটা তাড়াতাড়ি আন, এতে আইস কিউব দিয়েছিস তো? মিতালি তাদের হাতে দুটো শরবতের গ্লাস তুলে দেয়। তারা শরবত খেতে থাকে। এমন সময় মিতালি বলে, তোমাদের দুজনের হাতে মেহেন্দি তো খুবই সুন্দর, খুব সুন্দর লাগছে তোমাদের দুজনের হাত। বাজে মেয়ে কোথাকার, তুই আমাদের মেহেন্দির ওপর নজর দিচ্ছিস? আরে বেটা কাবেরী, তোমাকে পার্লারের দিদি মেহেন্দির একটা কোণ দিয়েছিল, সেই কোণটা আমাকে দিও, তোমার দূর সম্পর্কের কাকিকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি ওই মেহেন্দিটা আমার ব্যাগে সাবধানেই রেখে দিয়েছি। পরের দিন সকালেই সুস্মিতা দেবী আর কাবেরী তৈরি হয়ে নেয়। তারা তাদের ওই দূর সম্পর্কের কাকির বাড়ি যাচ্ছে। কাকির বাড়িতে আজকে বড় অনুষ্ঠান। আমি বাড়ি থেকে চলে গেলে কাজে ফাঁকি দিবি না। তুই ঘরের সমস্ত কাজ করে রাখবি, আর রাতের রান্নাও করে রাখবি, আর ঘরে ভালো করে তালা লাগিয়ে দিবি। এই বলেই সুস্মিতা দেবী আর কাবেরী বেরিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে কাবেরী খেয়াল করে না যে তার হাত থেকে তার ব্যাগটা পড়ে যায়, যেই ব্যাগের ভেতর মেহেন্দির কোণটা ছিল। এদিকে মিতালি ঘর পরিষ্কার করতে করতে সেই ব্যাগটা খুঁজে পায় আর ব্যাগ থেকে বার করে মেহেন্দির কোণটা। আর সে মনে মনে ভাবতে থাকে, আমি যদি হাতে একটু মেহেন্দি লাগাতে পারতাম তাহলে খুব ভালো হতো, কতকাল হাতে মেহেন্দি লাগাইনি। এমন সময় কিছু দূর গিয়েই কাবেরীর নজর পড়ে তার হাতে ব্যাগটা নেই। আরে মা, আমি তো ভুলেই গেছি, ব্যাগটা মনে হয় ঘরে রয়ে গেছে। ব্যাগটা তো আমাদের আনতে যেতেই হবে, ওদিকে টাকা পয়সা আর মেহেন্দিটা রয়েছে যে। কাবেরী তখন বাড়ি ফিরে আসে। কাবেরীর সাথে তার মা সুস্মিতা দেবীও বাড়ি ফিরে আসেন। এসে দেখে ততক্ষণে মিতালি হাতে মেহেন্দি পরে নিয়েছে। সঙ্গে সঙ্গে তারা দুজনেই খুব রেগে যায়। দেখো দেখো মা, আমার ব্যাগটা কখন নিয়ে নিয়েছে, আর সেখান থেকে টাকা পয়সা বার করে নিয়ে মেহেন্দির কোণটাও বার করে নিয়েছে, আবার সেটা দিয়ে মেহেন্দিটা পরেও নিয়েছে। আমি বলেছিলাম না ও আমাদের জিনিস চুরি করে? দেখো দেখো তার প্রমাণ। তুই এই সব করছিস আমাদের চোখের আড়ালে? হ্যাঁ, তোরে এত বড় সাহস, তুই আমাদের জিনিস চুরি করিস? এই বলে মিতালিকে সে মারতে থাকে, আর মারতে মারতে তাকে ঘর থেকে বাইরে বার করে দেয়। চোর, চোর কোথাকার, যা বেরিয়ে যা, বেরো আমাদের ঘর থেকে। আমাদেরটাই খাচ্ছে, আমাদেরটাই পড়ছে, আর আমাদেরই টাকা পয়সা নাকি চুরি করে। যা বেরিয়ে যা।
তারপর মিতালি ঘর থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় আর একটা গাছতলায় গিয়ে বসে। মা, বাবা, তোমরা যদি আমার সাথে থাকতে তাহলে আমার ওপর এত অত্যাচার হতো না, আমাকে এত কিছু সহ্য করতে হতো না। মিতালি গাছের তলায় বসে বসে কান্না করতে থাকে। এমন সময় একটা গাছ বলে ওঠে, তুমি কান্না করো না, কান্না করো না মিতালি। আমি জানি তুমি খুব ভালো মেয়ে, তোমার যা দরকার আমি তোমাকে দেব। আরে এ কথা কে বলছে? আশেপাশে তো কেউ নেই। আমি একটা জাদুর গাছ কথা বলছি। আমার গাছে অনেক রকম মেহেন্দির কোণ পাওয়া যাবে। তুমি খুব পরিষ্কার মনের সাধারণ মেয়ে, তাই তোমাকে আমি সাহায্য করব। বলো তোমার কি চাই? আচ্ছা দাঁড়াও, তোমাকে আমি কিছু জাদুর মেহেন্দির কোণ দিচ্ছি। তোমার যা লাগবে তা তুমি এই কোণের কাছ থেকে চেয়ে নেবে। হ্যাঁ, জাদুর মেহেন্দি। এই বলে জাদুর মেহেন্দি গাছ মিতালিকে কয়েকটা জাদুর মেহেন্দির কোণ দেয়। মিতালি ওই দুটো কোণ হাতে নিয়ে বলে, হে জাদুর মেহেন্দি, আমাকে একটা জাদুর মেহেন্দির বাড়ি করে দাও। সঙ্গে সঙ্গেই সেখানে একটা জাদুর মেহেন্দির বাড়ি হয়ে যায়। মিতালি খুব খুশি হয়ে যায়। মিতালি ঘরের ভেতর ঢুকে দেখে তার প্রয়োজনীয় সমস্ত জিনিসই সেখানে আছে। মিতালি এরপর থেকে ওই জাদুর মেহেন্দির কোণ ব্যবহার করে মানুষের হাতে সুন্দর সুন্দর ডিজাইনের মেহেন্দি করে দেয়। এতে সে অনেক টাকা রোজগার করে। এরপর থেকে সে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তাকে কেউ কোনো ব্যাপারে আর অত্যাচার করে না। তার থেকে বড় কথা, সে এখন বড় একজন মেহেন্দি আর্টিস্ট হয়ে গেছে। বড় বড় সেলিব্রিটিরা ওর কাছে মেহেন্দি পড়তে আসে। এর থেকে সে ভালো টাকাই রোজগার করে আর তার ভালোই চলে যায়। Pink champagne, I'm totally vibing. It's true what they say, it's all about time.